আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে কড়া জবাব দিল চীন। হামে আরও 4 শিশুর মৃত্যু। ফুঁসে উঠেছে তিস্তা, নির্মাঞ্চল প্লাবিত। গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ে 17 শিক্ষক চাকরিচ্যুত। এবার পুরো খবর। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীন তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে আবারও স্পষ্ট করেছে। একই সঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, বাংলাদেশ ও চীনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে ভারতের উদ্বেগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেন, আমি জোর দিয়ে বলতে চাই, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি অবস্থিত। এ কারণে ঢাকা বেইজিংয়ের যৌথ উদ্যোগ নিয়ে ভারতের উদ্বেগের অন্যতম কারণ হল প্রকল্পটির ভৌগোলিক অবস্থান। চীনের ভাষ্য, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। গু জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনকল্যাণমূলক প্রকল্প। চীন এ প্রকল্পে যথাসাধ্য সহায়তা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করতে এবং অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়াতে প্রস্তুত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এর আগে জানান, প্রকল্পটির উপর প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে একটি কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। তিনি বলেন, এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। আগেরবার বিষয়টা এতটা অগ্রসর পর্যায়ে ছিল না। চীন জানিয়েছে, সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পটি যৌক্তিক প্রমাণিত হলে তারা সর্বোচ্চ সহায়তা দেবে। তিস্তা সহ বাংলাদেশের নদীগুলোর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা ও বেইজিং একটি সমঝোতায় পৌঁছেছে। তিস্তা প্রকল্প নিয়ে ভবিষ্যতে কি ঘোষণা আসে সেদিকে ভারতের নিবিড় নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না একটি সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোর চুক্তি সই করে, যার মাধ্যমে তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরও এগিয়ে যায়। ভারতের উদ্বেগের মূল কারণ তিস্তা নদীর অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল, শিলিগুড়ি করিডোরের কাছাকাছি হওয়া এবং সেখানে চীনের সম্পৃক্ততা বৃদ্ধি। সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 1145 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে 1 জন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 716 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় নতুন করে 141 জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময় আরও 1004 জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট 1,211 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট 11,851 জনের হাম শনাক্ত হয়েছে। ফের ফুঁসে উঠেছে সর্বনাশা তিস্তা। পূর্ব ঘোষণা ছাড়াই ভারত গজলডোবা ব্যারেজ দিয়ে তিস্তার পানি খেয়াল খুশি মতো নিয়ন্ত্রণ করছে। তিস্তার উজানে গজলডোবা ব্যারেজ নামক স্থানে একটি বাঁধ নির্মাণ করে তিস্তার পানি ভারত তাদের খেয়াল খুশি মতো নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এই ঘটনা কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং প্রতিবেশী দেশ ভারতের অমানবিক আচরণের প্রমাণ। শুষ্ক মৌসুমে ভারত গজলডোবা ব্যারেজের সব গেট বন্ধ করে রাখে, যার ফলে বাংলাদেশে পানির তীব্র সংকট দেখা দেয়। আর বর্ষাকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গজলডোবা ব্যারেজ দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করে। তিস্তার পানি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে এই অমানবিক খেলা। ভারতের এই আচরণ শুধু বিষম ব্যবহারই নয়, আন্তর্জাতিক আইন ও রীতিনীতিরও চরম লঙ্ঘন। লালমনিরহাট থেকে আমাদের প্রতিনিধি হাসানুল আজিজ জানান, বর্ষা মৌসুমে তিস্তা ব্যারেজে 44টি গেট দিয়ে অতিরিক্ত পানি নদীর মূলধারায় প্রবাহিত হয়। কিন্তু পূর্ব তীর রক্ষা বাঁধ না থাকায় এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ এ অঞ্চলে বন্যা দেখা দেয়। নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ কৃষি পণ্য ও ফসল। একই রকম দুর্ভোগ শুষ্ক মৌসুমেও। এ সময় খরা আর তিস্তায় পানি না থাকায় মরুভূমিতে পরিণত হয় লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ তিস্তা তীরবর্তী বেশ কয়েকটি জেলার বৃহৎ এলাকা।
তথ্য মতে ব্যারেজ নির্মাণের ৩৫ বছরে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার প্রায় ৩,৫০,০০০ হেক্টর জমি তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। অনাবাদি হয়েছে প্রায় ১.৫ লাখ হেক্টর আর বালুচরে পরিণত হয়েছে ১,৫০,০০০ হেক্টর জমি। এ সময় গৃহহারা হয়েছে প্রায় লাখো মানুষ। এদিকে চলতি মৌসুমে গত ২৩ জুন তিস্তার পানি সর্বপ্রথম বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়, যা পরদিনই বিপদসীমার নিচে নেমে আসে। হালকা বৃষ্টি আর উজানের ঢলে রোববার সন্ধ্যায় আবারও তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যদিও সোমবার ২৯ জুন সকাল ৯টায় পানি প্রবাহ সামান্য কমে গিয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। এ সময় শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্রমেই বাড়ছে পানিবন্দীর সংখ্যা। সরজমিনে দেখা যায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চল ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, দোয়ানী, ছয়ানী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুনা, হলদিবাড়ি ও ডাওয়াবাড়ি, কালীগঞ্জের ভোটমারি, শৈলমারি ও নোহালি, আদিতমারির মহিষখোঁচা, গোবর্ধন, কালীমাটি, বাহাদুরপাড়া ও পলাশী এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নির্মাঞ্চল। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে রোববার সন্ধ্যায় তিস্তা নদীতে পানি প্রবাহ বেড়ে যায়। সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে, তাই বন্যা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘ হতে পারে। উজানের ঢলের উপরেই নির্ভর করছে পানির চাপ। শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও পিএইচডি স্কলারশিপ সংক্রান্ত অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, ২৩ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত শিক্ষকদের বারবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়, কিন্তু ১৬ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া না দেওয়ায় এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুনকে সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। রিজেন্ট বোর্ডের পৃথক সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুন থেকে তার চাকরিচ্যুত কার্যকর হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।